হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সন্ধ্যা 6টা থেকে, যদিও আজকে ক্লাসটা সন্ধ্যা 6টায় নয়, একটু লেটে আপলোড হচ্ছে, তার জন্য সরি। তো আমরা সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে 30টি করে বাছাই করা প্রশ্ন উত্তর সম্পূর্ণ জিকে এবং জিএস এর উপর থেকে করছি। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো পরীক্ষার দিনগুলো পর্যন্ত, এবং এখান থেকে পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাবে। পরীক্ষার মতো যে যে টপিক দেওয়া হয়েছে তোমাদের সিলেবাসে, সেই টপিকের উপর থেকেই প্রশ্ন উত্তর নিয়ে আসা হচ্ছে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। দেখো, প্রথম প্রশ্ন, আজকে ক্লাসের 1 নম্বর প্রশ্ন। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের আন্দোলন থেকে দূরে রাখার জন্য ব্রিটিশ সরকার কোন সার্কুলার জারি করেছিল? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন তোমরা চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ছাত্রদের আন্দোলনের থেকে দূরে থাকার জন্য ব্রিটিশ সরকার কোন সার্কুলার জারি করেছিল? তো সঠিক উত্তর হবে, দেখো, সাইরাইলি সার্কুলার জারি করেছিল। দেখো, 1905 সালের 10ই অক্টোবর আর.ডব্লিউ. কার্লাইল এটি জারি করেন। এটিতে বলা হয়, ছাত্ররা রাজনৈতিক আন্দোলনে যোগ দিলে স্কুল কলেজের অনুমোদন বাতিল করা হবে। এই সার্কুলারের বিরুদ্ধে শচীন্দ্র প্রসাদ বসু 1905 সালের 4ই নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন। তারপর দেখো, জাতীয় শিক্ষা পরিষদ। দেখো, সরকারি শিক্ষার বিকল্প হিসাবে, অর্থাৎ ব্রিটিশ যে স্কুল কলেজ রয়েছে তার বিকল্প হিসাবে 1906 সালে গঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ, এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এর প্রথম সভাপতি। তারপর দেখো, ডন সোসাইটি। 1902 সালে সতীশচন্দ্র মুখোপাধ্যায় এটি প্রতিষ্ঠা করেন, এবং স্বদেশী শিক্ষার প্রসারে বেশ বড় ভূমিকা নেয় এই ডন সোসাইটি। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। সংবিধান কোন লেখ বা রিট জারি করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো অধস্তন আদালতকে তার এখতিয়ার বহির্ভূত কাজ করতে নিষিদ্ধ করতে পারে? সংবিধানের নিচের কোন লেখটি জারি করে বা কোন রিটটি জারি করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাদের নিচের যে কোনো বা অধস্তন আদালতকে তাদের এখতিয়ার বহির্ভূত কাজ করতে নিষিদ্ধ করতে পারে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রোহিবিশন এই রিটটি জারি করে। দেখো, প্রোহিবিশন বা প্রতিষেধ, যখন কোনো নিম্ন আদালত তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করে তখন উচ্চ আদালত এটি জারি করে বিচার প্রক্রিয়া থামিয়ে দেয়। তারপর দেখো, সার্টেরিয়রি অর্থাৎ উৎপ্রেষণ, বাংলাতে যেটাকে বলা থাকে নিম্ন আদালতের কোনো রায় বা নথি পর্যালোচনার জন্য উচ্চ আদালতে তলব করা। দেখো, প্রোহিবিশন কাজের শুরুতে বাধা দেয়, আর সার্টেরিয়রি কাজের শেষে বা চলাকালীন নথি সেটিকে চেয়ে থাকে। তারপর দেখো, ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হচ্ছে কি, পরমাদেশ, সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়। এবং তারপর দেখো, হেভিয়াস কর্পাস, এটি হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, অর্থাৎ বেআইনিভাবে আটক ব্যক্তিকে আদালতে হাজির করানো। তারপর দেখো, এই যে রিটগুলো রয়েছে, টোটাল 5 ধরনের রিট রয়েছে। কতগুলো রিট রয়েছে? 5টি রিট রয়েছে। তো সুপ্রিম কোর্ট সংবিধানের ধারা 32 এবং হাইকোর্ট সংবিধানের ধারা 226 অনুযায়ী এই রিটগুলি জারি করতে পারে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলাটি লিঙ্গ অনুপাত অর্থাৎ সেক্স রেশিও বা নারী পুরুষের অনুপাতে 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বোচ্চ স্থানে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দার্জিলিং। দেখো, দার্জিলিং এর লিঙ্গানুপাত 970:1000, এটা সর্বোচ্চ। আর সব থেকে খারাপ কোথায়, সেটা হচ্ছে কলকাতাতে। দেখো, লিঙ্গানুপাত হচ্ছে মাত্র 900/100, অর্থাৎ 100 জন পুরুষের জন্য 900 জন মহিলা রয়েছে, সব থেকে কম। তারপর দেখো, পশ্চিমবঙ্গের গড় যে লিঙ্গানুপাত রয়েছে সেটা 950/1000, 2011 সালের জনগণনা অনুযায়ী। তারপর দেখো, জনঘনত্ব একটু দেখে নেবো। সর্বোচ্চ রয়েছে কোন জেলাতে, সেটি হচ্ছে কলকাতাতে। দেখো, 24,306 জন রয়েছে প্রতি বর্গ কিলোমিটারে। আর সর্বনিম্ন হয়েছে কালিম্পংয়ে, যেটা যদিও আগে পুরুলিয়া এবং দার্জিলিং ছিল, বিভাজনের পর হচ্ছে কালিম্পংয়ে হয়ে গেছে। তারপর দেখো, সাক্ষরতা, সর্বোচ্চ সাক্ষরতা রয়েছে পূর্ব মেদিনীপুর, 87.66%।
নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 2020 বা এনইপি 2020 অনুযায়ী উচ্চ শিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও অর্থাৎ জিইআর 50% নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 2035 সালের মধ্যে 50% জিইআর নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেখো লক্ষ্যমাত্রা উচ্চশিক্ষায় জিইআর সেটা হচ্ছে 26.3% 2018 থেকে বাড়িয়ে 50% করার হবে 2035 সালের মধ্যে। তারপর দেখো স্কুল শিক্ষা, প্রাক স্কুল থেকে মাধ্যমিক পর্যন্ত 100% জিইআর নিশ্চিত করার লক্ষ্যমাত্রা করা হয়েছে 2030 সালের মধ্যে। শিক্ষায় জিডিপি দেখো, কেন্দ্র ও রাজ্য মিলে জিডিপির 6% শিক্ষা খাতে ব্যয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর এমফিল, নতুন যে শিক্ষানীতি সেখানে এমফিল ডিগ্রিকে পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী জীব বা কানেকটিং লিঙ্ক হিসাবে ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? তাহলে এখান থেকে দেখো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী জীব কোনটি, সেটা হচ্ছে ইউগ্লিনা। তো ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্লাজেলা। দেখো ফ্লাজেলা হলো ইউগ্লিনার গমনাঙ্গ, সিলিয়া হয়ে যাবে প্যারামিসিয়ামের গমনাঙ্গ, সিউডোপোডিয়া বা ক্ষণপদ সেটা হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ। আচ্ছা, সংযোগ রক্ষাকারী কিছু জীব দেখে নেবো। দেখো আর্কিওপটেরিক্স, এটি হচ্ছে সরীসৃপ এবং পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী জীব। প্লাটিপাস হয়ে যাবে সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী জীব। এবং পেরিওপ্যাটাস, এটা হচ্ছে অ্যানেলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে সংযোগ রক্ষাকারী জীব। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সাজেশন ব্যাচ লঞ্চ করেছে, যেখানে তোমরা একদম পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে, প্রত্যেকটা সিলেবাস এবং টপিক অনুযায়ী। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এখানে তোমরা পিডিএফ নোটস, স্টাডি মেটেরিয়াল এবং ফুল মক টেস্টও পেয়ে যাবে। বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে, সেখান থেকে দেখে এখনই যুক্ত হয়ে যাও একদম শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। কম্পিউটার নেটওয়ার্কিং এ ওএসআই মডেলের মোট কতগুলি স্তর বা লেয়ার থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 7টি লেয়ার থাকে। দেখো ওএসআই মডেল বলতে কি বোঝায়? ওএসআই হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেকশন মডেল। দেখো 7টি স্তর কি কি? ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার বা রাউটার এখানে কাজ করে থাকে, ট্রান্সপোর্ট লেয়ার, তারপর দেখো সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার বা এইচটিটিপি বা এফটিপি। আচ্ছা, টিসিপি এবং আইপি মডেল যেটা রয়েছে এখানে মাত্র 4টি স্তর থাকে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। 1946 সালে গঠিত ভারতের অন্তর্বর্তীকালীন সরকারে মুসলিম লীগের পক্ষ থেকে কে অর্থমন্ত্রী হিসাবে যোগ দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লিয়াকত আলী খান। দেখো লিয়াকত আলী খান পরবর্তীকালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট পেশ করেছিলেন, যা পুওর ম্যানস বাজেট নামে পরিচিত ছিল। তারপর দেখো জওহরলাল নেহরু সম্পর্কে একটু তথ্য দেখব। ভাইস প্রেসিডেন্ট অফ এক্সিকিউটিভ কাউন্সিল ছিলেন তিনি। সর্দার বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্র এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন। তারপর দেখো যোগীন্দ্রনাথ মন্ডল, তিনি আইন মন্ত্রী ছিলেন। মুসলিম লীগের দ্বারা মনোনীত তিনি একজন প্রার্থী ছিলেন। তারপর দেখো মুসলিম লীগ যোগদান, দেখো প্রথমে যোগ না দিলেও পরে 1946 সালের অক্টোবরে সরকারে যোগ দেয়, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিয়েছিল মুসলিম লীগ। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ গড়গাবুরু কোন পাহাড়ের অংশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অযোধ্যা পাহাড়ের অংশ। তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, সেটা হয়ে যাবে গড়গাবুরু। দেখো গড়গাবুরুর উচ্চতা 677 মিটার। এটি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত রয়েছে।
শুশুনিয়া, এটি বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড়, এখানে প্রাচীন শিলালিপি পাওয়া গেছে। তারপর দেখো বিহারীনাথ পাহাড়, এটা বাঁকুড়া জেলার উচ্চতম পাহাড়, 448 মিটার। এবং মামাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত রয়েছে? বীরভূম জেলায় অবস্থিত রয়েছে মামাভাগ্নে পাহাড়। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, মহাবালেশ্বর শৃঙ্গ থেকে নিচের কোন নদীটি উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে মহাবালেশ্বর শৃঙ্গ থেকে। দেখো কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তারপর দেখো গোদাবরী মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর বা নাসিক থেকে, ত্রিম্বকেশ্বর এটি অবস্থিত রয়েছে কোথায়? নাসিকে। মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে এবং এটি দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে বা বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে তার দৈর্ঘ্যের জন্য। তারপর দেখো কাবেরী কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং দক্ষিণ ভারতের পবিত্র নদী হিসাবে পরিচিত। তারপর দেখো নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকন্টক মালভূমি থেকে উৎপন্ন লাভ করেছে এবং তাপ্তি নদী দেখো মধ্যপ্রদেশের মুলতাই, যেটা হচ্ছে বেতুল জেলাতে অবস্থিত রয়েছে, সেখান থেকে উৎপন্ন লাভ করেছে। ভূগোলের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বা গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইন কোন সালে কার্যকর হয় বা অ্যানেক্টেড হয়? তো কার্যকর হয়ে যাবে অপশন সি 2006 সালে। দেখো পাস হয় 2005 সালে, কিন্তু কার্যকর হয় 26শে অক্টোবর 2006 সাল থেকে। বৈশিষ্ট্য কি? এটি একটি দেওয়ানি আইন বা সিভিল ল, ফৌজদারি আইন নয় কিন্তু। এতে নারীদের বাসস্থান, ভরণ পোষণ এবং সুরক্ষার আদেশ দেওয়ার ব্যবস্থা আছে। তারপর দেখো লিভ ইন সম্পর্কে একটু দেখবো। এই আইনের আওতায় লিভ ইন সম্পর্কে থাকা নারীরাও সুরক্ষা পান। তারপর দেখো ডাউরি প্রোটেকশন অ্যাক্ট 1961 সালে পাশ হয়েছিল এটি। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 2026 লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে, 1900+ প্রশ্ন উত্তর পেয়ে যাবে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী। বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকের উপর থেকে। তো এখনই যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল দমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। একদম শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি বা তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে সেটা যাচাই করে নেওয়ার জন্য। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, নিচের কোন রাসায়নিকটি অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4 এবং একে কি বলা হয়ে থাকে? কিং অফ কেমিক্যাল বা রসায়নের রাজা। ওকে, নেক্সট দেখো সালফিউরিক অ্যাসিড সম্পর্কে একটু দেখবো। দেখো রসায়নের রাজা বা কিং অফ কেমিক্যালস বলা হয়ে থাকে, এটি লেড অ্যাসিড ব্যাটারিতেও ব্যবহৃত হয়। তারপর দেখো মিউরেটিক অ্যাসিড। মিউরেটিক অ্যাসিড কি? সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl। দেখো বাথরুম ক্লিনার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখো অ্যাকোয়া ফর্টিস, যেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তারপর দেখো অম্লরাজ বা যেটাকে আমরা বলে থাকি অ্যাকোয়া রেজিয়া, 3 ভাগ এবং 1 ভাগের মিশ্রণ, ঠিক আছে, অর্থাৎ 3 ভাগ HCl এবং 1 ভাগ হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। এটার মিশ্রণকে বলে থাকে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া এবং এটা সোনাকেও গলিয়ে দেয়। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে গিল্ড এজ মার্কেট বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন বি, সরকারি সিকিউরিটিজ বা বন্ডের বাজার। দেখো গিল্ড এজ মানে হলো সেরা মানের বা ঝুঁকি মুক্ত একটা বাজার। বৈশিষ্ট্য কি রয়েছে? সরকারি বন্ডে বিনিয়োগের ঝুঁকি প্রায় শূন্য থাকে, তাই একে গিল্ড এজ মার্কেট বলা হয়ে থাকে। তারপর বুল এবং বিয়ার, এই যে শব্দ দুটো, এটা হচ্ছে শেয়ার বাজারের দাম বৃদ্ধি এবং মন্দা বা হ্রাস বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ বুল এবং বিয়ার এই দুটো শেয়ার বাজারের সাথে সম্পর্কিত রয়েছে। তারপর দেখো সেবি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া,
সিকিউরিটিজ মার্কেট নিয়ন্ত্রণ করে। 1988 সালে প্রতিষ্ঠিত হয় এই সেবি এবং 1992 সালে সাংবিধানিক ক্ষমতা পায় সেবি। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। 1859 সালে নীল বিদ্রোহের প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন এ, মাইকেল মধুসূদন দত্ত। দেখো অনুবাদক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত ছদ্মনামে। আচ্ছা, কিন্তু প্রকাশ কে করেছিলেন? রেভারেন্ড জেমস লং। এবং এই অপরাধে এই লং সাহেবকে জেল এবং জরিমানা করা হয়েছিল। কালীপ্রসন্ন সিংহ এই জেমস লং এর হয়ে জরিমানার টাকাটা আদালতে জমা দিয়ে দিয়েছিলেন। তারপর দেখো হিন্দু প্যাট্রিয়ট। হরিশ্চন্দ্র মুখার্জির এই পত্রিকা নীল চাষীদের দুর্দশা তুলে ধরেছিল। এবং নীল কমিশন 1960 সালে গঠিত হয়েছিল। নীল কমিশন সভাপতি কে ছিলেন WS সেটনকার। 14 নম্বর প্রশ্ন। কম্পিউটারের মেমোরি পরিমাপের এককে 1 পেন্টাবাইট বা পেটাবাইট বা পিবি শর্টে সমান কত টেরাবাইটের সমান? ওয়ান পেটাবাইট সমান কত টেরাবাইট? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 1024 টেরাবাইট। দেখো 1024 কেবি সমান 1 MB, 1024 MB সমান 1 GB, 1024 GB সমান 1 TB, 1024 TB সমান 1 PB, 1024 PB সমান 1 EB বা এক্সাবাইট। আচ্ছা, নিবিল হচ্ছে দেখো 4 বিট সমান 1 নিবিল আর 8 বিট সমান 1 বাইট। তো খুবই কম্পিউটারের সম্পর্কিত এই যে তথ্যগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসতে পারে, একটু ভালোভাবে দেখে রাখবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কে রচনা করেছিলেন, যেখানে তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার্স ব্যাখ্যা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মন্টেস্কু। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। ইউট্রোফিকেশন প্রক্রিয়ার ফলে জলাশয়ের নিচে কোনটি ঘটে? পরিবেশ সংক্রান্ত প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন বি, দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস পেয়ে থাকে জলাশয়ের মধ্যে। দেখো কারণ কি? জমিতে ব্যবহৃত সার, ফসফেট এবং নাইট্রেট বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে মিশলে শ্যাওলার অত্যাধিক বৃদ্ধি ঘটে, যেটাকে অ্যালগাল ব্লুম বলা হয়ে থাকে। এবং যার ফলে ওই জলাশয়ের মধ্যে কি অক্সিজেনের যে দ্রবীভূত অক্সিজেন সেটা হচ্ছে কি তার মাত্রাটা হ্রাস পেতে থাকে। ফলাফল কি হয়ে থাকে? শ্যাওলা পচনের জন্য ব্যাকটেরিয়া প্রচুর অক্সিজেন ব্যবহার করে ফলে জলের মধ্যে অক্সিজেনের অভাব দেখা দেয়, অর্থাৎ হাইপক্সিয়া দেখতে পাওয়া যায়। ফলে জলজ প্রাণীগুলো আর অক্সিজেন পায় না, তখন তারা মারা যায়। দেখো বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, জল দূষকের সূচক। বিওডি বেশি মানে হচ্ছে দূষণ বেশি, আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে বর্তমানে কতগুলি ভাষা স্বীকৃত এবং এর মধ্যে সর্বশেষ যুক্ত হওয়া ভাষাগুলি কি কি, যেটা 2003 সালে যুক্ত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশানে। বর্তমানে 22টি ভাষা রয়েছে এবং সর্বশেষ যুক্ত হওয়া ভাষাগুলো হলো বোরো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি। দেখো মূল সংবিধানের 14টি ভাষা ছিল। 21তম সংবিধান সংশোধনী 1967 সাল, সেখানে সিন্ধি ভাষাটি যুক্ত হয়। তারপর দেখো 71তম সংবিধান সংশোধনী 1992 সাল, সেখানে আরো 3টে ভাষা যুক্ত হয়, নেপালি, মণিপুরি এবং কোঙ্কনি। তারপর দেখো 92তম সংবিধান সংশোধনী 2003 সালে, সেখানে আরো 4টি ভাষা যুক্ত হয়, বোরো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি, মোট 4টি। তো টোটাল এখন বর্তমানে 22টি অফিসিয়াল ভাষা রয়েছে। তারপর দেখো ইংরেজি, 8ম তফসিলে ইংরেজি বা রাজস্থানী কিন্তু ভাষা নেই, তা সত্ত্বেও আমরা প্রচুর পরিমাণে ইংরেজি ব্যবহার করে থাকি। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায় যা লবণের কারণে সাদাটে হয়ে যায়? সঠিক উত্তর হবে অপশন বি, ফিজিওলজিক্যাল ড্রাই সয়েল, যেটাকে বাংলায় কি বলা হয় থাকে? শারীরবৃত্তীয় শুষ্ক মাটি।
শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। দেখো, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা মাটিতে প্রচুর জল থাকলেও অতিরিক্ত লবণের কারণে উদ্ভিদ তা শোষণ করতে পারে না, তাই একে এই নাম দেওয়া হয়েছে। দেখো, সুন্দরী গাছ, শ্বাসমূল বা ঠেসমূল দেখতে পাওয়া যায় এখানে। তারপর দেখো, টেরাই মাটি উত্তরবঙ্গের পাদসীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়, এটি নাইট্রোজেন সমৃদ্ধ। এবং দেখো, ল্যাটেরাইট মৃত্তিকা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, যেখানে লাল মাটি রয়েছে ইটের মতো শক্ত, সেখানে এটি বেশি দেখতে পাওয়া যায়। 19 নম্বর প্রশ্ন, ক্রিকেটে মানকারিং আউটের নিয়মটি সম্প্রতি আইসিসির কোন ধরনের আউটের মর্যাদা দিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রান আউটের মর্যাদা দিয়েছে। মানকারিং কখন? হাত থেকে বোলারের বলটা ছেড়ে যাওয়ার আগেই যখন নন স্ট্রাইকারের ব্যাটসম্যান রান করে ফেলে এবং তখন বলার কি করে, বলটা না করে তখনই স্ট্যাম্পিং করে দেয়, এটাই হচ্ছে মানকারিং। 20 নম্বর প্রশ্ন, কুইনাইন যা ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তা সিনকোনা গাছের কোন অংশ থেকে পাওয়া যায় এবং এটি কোন উপক্ষার বা অ্যালকোলয়েড? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ছাল বা বাকল থেকে পাওয়া যায় এই কুইনাইনটি। দেখো, উৎস সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, ভারতের দার্জিলিং এর মংপুতে সিনকোনা চাষ হয়। তারপর দেখো, রেসারপিন সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়, উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখো, অ্যাট্রোপিন বেলডোনা গাছের পাতা এবং মূল থেকে এই অ্যাট্রোপিন পাওয়া যায়, ব্যথানাশক এবং চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত হয়। তারপর দেখো, ডাটুরিন ধুদ্রা পাতা থেকে পাওয়া যায়, হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখো, নিকোটিন তামাকের পাতা থেকে পাওয়া যায়। 21 নম্বর প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি 1905 সালে পুনেতে কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, গোপাল কৃষ্ণ গোখলে। দেখো, উদ্দেশ্য কি ছিল? দেশ সেবার জন্য যুবকদের প্রশিক্ষণ দেয়া। গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন। এমজি রানারে গোপাল কৃষ্ণ গোখলের গুরু ছিলেন এবং পুনা সার্বজনিক সভার প্রতিষ্ঠাতা। তারপর দেখো, হিতবাদী গোখলে 1911 সালে হিতবাদী নামে পত্রিকা একটি শুরু করেছিলেন। 22 নম্বর প্রশ্ন, পিএম শ্রী অর্থাৎ পিএম স্কুল ফর রাইজিং ইন্ডিয়া যোজনাটি মূলত কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, বিদ্যমান স্কুলগুলিকে আধুনিকীকরণ এবং আপগ্রেড করার সাথে সম্পর্কিত। দেখো, চালু হয় 2022 সালের 5ই সেপ্টেম্বর। লক্ষ্য সারা ভারতে 14,500 বেশি স্কুলকে আপগ্রেড করে মডেল স্কুল হিসেবে গড়ে তোলা। তারপর দেখো, এনইপি 2020 এই স্কুলগুলি জাতীয় শিক্ষানীতি 2020 পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে এবং স্মার্ট ক্লাস, ডিজিটাল লাইব্রেরি, ল্যাব এবং স্মার্ট ক্লাসের সুবিধা থাকবে। 23 নম্বর প্রশ্ন, ব্লু বেবি সিনড্রোম বা মেথেমোগ্লোবিনিয়া পানীয় জলে কোন উপাদানের আধিক্যের কারণে হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাইট্রেট থাকলে। দেখো, নাইট্রেট যখন থাকে এটি রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিজেন পরিবহনে বাধা দেয়, ফলে শিশুদের শরীর নীল হয়ে যায়। তারপর দেখো, আর্সেনিক যদি জলে বেশি থাকে তখন ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে, চামড়ায় ক্ষত হয় এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবল সমস্যা রয়েছে এই আর্সেনিকের জন্য। তারপর দেখো, ফ্লুরোসিস রোগটি হয়ে থাকে, দাঁত এবং হাড়ের সমস্যা দেখা যায়। এবং দেখো, ক্যাডমিয়াম বেশি থাকলে ইতাই রোগ হয়, অর্থাৎ হাড় ভঙ্গুর হয়ে পড়ে। নেক্সট হলো 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগে মেদিনীপুর বিভাগ ভেঙে তৈরি হওয়ার পর বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কতগুলি প্রশাসনিক বিভাগ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে? টোটাল অপশন সি, 5টি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে। দেখো কি কি, প্রেসিডেন্সি বিভাগ যেখানে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং নদিয়া রয়েছে। বর্ধমান বিভাগ হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম রয়েছে। মেদিনীপুর ডিভিশন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া রয়েছে। মালদা ডিভিশন
মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর রয়েছে, জলপাইগুড়ি ডিভিশন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার রয়েছে। নবীনতম কি? মেদিনীপুর এবং মালদা বিভাগ 2016 সালে গঠিত হয়েছে। 25 নম্বর প্রশ্ন, রেপো রেট বৃদ্ধির ফলে অর্থনীতিতে কি প্রভাব পড়ে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মূল্য মূল্যস্ফীতি বা ইনফ্লেশন নিয়ন্ত্রণে আসে রেপো রেট বৃদ্ধির পরে। দেখো, রেপো রেট যে সুদের হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্পমেয়াদী ঋণ দেয়। প্রভাব: রেপো রেট বাড়লে ব্যাংকগুলোর ঋণের খরচ বাড়ে, সাধারণ মানুষের ঋণের সুদ বাড়ে, বাজারে অর্থের যোগান কমে এবং মূল্যস্ফীতি বা ইনফ্লেশন কমে। আর রিভার্স রেপো রেট, ব্যাংক যে হারে ব্যাংক থেকে ঋণ নেয়, ঠিক আছে, বা টাকা রাখে, আরবিআই যে হারে ব্যাংক থেকে ঋণ নেয় বা টাকা রাখে। তারপর দেখো সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও, ব্যাংকের মোট জমার যে অংশ নগদ হিসাবে আরবিআই এর কাছে রাখতে হয় সেটা হচ্ছে সিআরআর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বিখ্যাত লোক চিত্রকলা বা পটুয়া শিল্প বা পটচিত্র পশ্চিমবঙ্গের কোন জেলায় বিশেষভাবে বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে পশ্চিম মেদিনীপুরে। দেখো, পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম বা পিংলাতে, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুরের এই গ্রামটি পটুয়া গ্রাম নামে পরিচিত। এখানকার পটচিত্র জিআই ট্যাগ পেয়েছে। তারপর দেখো ছৌ মুখোশ পুরুলিয়ার চরিতা গ্রাম, এটিও জিআই ট্যাগ প্রাপ্ত। তারপর দেখো ডোগরা শিল্প বাঁকুড়া এবং বর্ধমান, এটি একটি ধাতু শিল্প, লস্ট ওয়্যাক্স প্রসেসে এটি তৈরি করা হয়ে থাকে। তারপর দেখো টেরাকোটা, বাঁকুড়ার বিষ্ণুপুরে এই টেরাকোটার দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধনীতে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 1/3 বা 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন এ, 73তম সংবিধান সংশোধনী 1992 সালে। দেখো, 73তম সংবিধান সংশোধনী পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, 11তম তফসিল যুক্ত হয় এবং 29টি বিষয় এই 11তম তফসিলে রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ, দেখো পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য পঞ্চায়েতে 50% আসন সংরক্ষিত রয়েছে। কেন্দ্রীয় আইনে 33% বলা থাকলেও রাজ্য সেটাকে বাড়াতে পারে। 74তম সংবিধান সংশোধনী পৌরসভার সাথে সম্পর্কিত বা মিউনিসিপ্যালিটির সাথে সম্পর্কিত, এখানে 12তম তফসিল যুক্ত হয় যেখানে 18টি বিষয় রয়েছে। আর পঞ্চায়েত দিবস সেটা হচ্ছে 24শে এপ্রিল পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWEA ব্যবহৃত প্রোটোকল HTTPর পূর্ণ রূপ কি এবং এর ডিফল্ট পোর্ট নাম্বার কত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং পোর্ট নাম্বার হচ্ছে 80। দেখো, HTTP ইন্টারনেটের ডেটা আদান প্রদানের প্রোটোকল, এটি সুরক্ষিত হলে HTTPS হয়ে থাকে, যার পোর্ট হচ্ছে 443। তারপর দেখো FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, যার পোর্ট 21। তারপর দেখো SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যার পোর্ট 25 ইমেল পাঠানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। দেখো, টিম বার্নার্স-লি 1989 সালে এই WWW আবিষ্কার করেছিলেন। 29 নম্বর প্রশ্ন, 1929 সালের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন যেখানে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জওহরলাল নেহেরু। দেখো, 1929 সালের 31শে ডিসেম্বর রবি নদীর তীরে জওহরলাল নেহেরু তিরঙ্গা পতাকা উত্তোলন করেন। 26শে জানুয়ারি 1930 দিনটিকে প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনটিকে স্মরণ করে রাখতেই 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়েছিল। তা দেখো, 1928 সালে নেহেরু রিপোর্ট পেশ করেছিলেন কে? মতিলাল নেহেরু। সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা অধিবেশনে এবং ত্রিপুরী অধিবেশন 1939 সালে সভাপতি হয়েছিলেন কংগ্রেসের। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, দেখো পেনাল্টি কর্নার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে পেনাল্টি কর্নার। দেখো হকির সাথে সম্পর্কিত কিছু শব্দ দেখে নেবো। পেনাল্টি কর্নার, স্কুপ, ড্রিবল, বুলির মতো শব্দ ব্যবহৃত হয়। ফুটবলের সাথে দেখো পেনাল্টি কিক, কর্নার কিক, অফসাইড, হ্যাট্রিক। ক্রিকেটের সাথে সম্পর্কিত শব্দ দেখো সিলি পয়েন্ট, গালি, গুগল বা এটা হচ্ছে গুগলি, চায়নাম্যান, ডার্ক ওয়াথ লুইস ইত্যাদি। টেনিসের সাথে গ্র্যান্ড স্ল্যাম, ডিউস, ভলি এবং স্ম্যাশ। দাবার সাথে চেকমেট, গ্যাম্বিট, ক্যাসল। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। 30টা প্রশ্ন উত্তরের সাথে প্রচুর এক্সট্রা নোটস আমরা দেখেছি। আশা করছি ভালো লেগেছে। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদিও আজকে ক্লাসটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, তো যাই হোক ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করবে। এবং আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, সাজেশন ব্যাচ একদম শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে পরীক্ষার জন্য। প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে পিডিএফ, স্টাডি মেটেরিয়াল, নোটস, মক টেস্টও পেয়ে যাবে। এর সাথে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে। 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে 1900+ প্রশ্ন উত্তর, সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। এবং তার আগে সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ, বাই।